দুটো জগৎ, একজন সাধারণ মানুষ ও তার কপালে মহা বিপদ। কারণ কোনো এক অদৃশ্য শক্তি বারবার তাকে তুলে নিয়ে যাচ্ছে এক আজব দুনিয়ায়। একবার ভাবুন তো, হুট করে যদি এমন এক জগতে ছিটকে পড়েন যেখানে তিনটে সূর্য, অদ্ভুত সব রীতিনীতি আর এক এমন ভাষা যা শুনলে মনে হবে। তার উপর ওরা সবাই ভাবছে আপনি তাদের মাসিহা। সবকিছু যেন দুঃস্বপ্নের মতো। কিন্তু সত্যি কি এটা স্বপ্ন, নাকি আসলেই মহা বিপদ? আর যদি বাস্তব হয় তাহলে এই সবের উদ্দেশ্যই বা কি? তো বলছিলাম আজকের ফ্রেঞ্চ কমেডি মুভি টু ওয়ার্ল্ডস এর কথা। গল্পের শুরুতে দেখা যায় রেমি বাসানোকে, একজন সাদাসিধে শান্ত স্বভাবের অ্যান্টিক পুনঃসংস্থারকারী, যিনি প্রতিদিন পুরনো শিল্পকর্মে নতুন প্রাণ ফেরান। আজও আর 5টা দিনের মতো তিনি তার ছেলে মেয়ের সঙ্গে ম্যাজিক খেলায় মেতে আছেন। ঘরভর্তি হাসির শব্দ, শৈশবের নির্মলতা, সবই ঠিকঠাক চলছে। কিন্তু হুট করেই ব্যাপারটা আর ঠিকঠাক রইল না। হঠাৎ রেমি অনুভব করে যেন কেউ তাকে নিচের দিকে টানছে। সোফার উপরে বসে থাকা একজন সুস্থ সবল মানুষ কিভাবে আস্তে আস্তে সোফার ভিতরে তলিয়ে যেতে পারে। প্রথমে ভেবেছিল এটা হয়তো তার সারাদিনের ক্লান্তির জন্য মস্তিষ্কের ভ্রম, কিন্তু সন্ধ্যায় যখন সে তার স্ত্রীর পাশে বসে টিভি দেখছিল তখনই আবার সেই অদ্ভুত অনুভূতি, আর সাথে এইবার আরও জোরালো। হতভম্ব রেমি দ্রুত স্ত্রীর দিকে তাকিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তার স্ত্রী এটাকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিয়ে শুধু জানিয়ে দিল তাকে বসের সঙ্গে বার্সেলোনা যেতে হবে। এইবার রেমির মাথায় একটা আস্ত ঝড় বইতে লাগলো। একদিকে স্ত্রীর হুট করে বার্সেলোনা যাওয়ার ঘোষণা, অন্যদিকে এই অদ্ভুত কাণ্ড যা তাকে ধীরে ধীরে বাস্তব থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। সব মিলে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে স্বাভাবিক জীবনে থাকতে চাইলেও জীবনের প্লট টুইস্টগুলো তাকে সেখানে থাকতে দিচ্ছে না। এরপর দিনগুলো যেন আরো অদ্ভুত হয়ে উঠতে থাকে। কেউ তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে মাটির তলায়। সবকিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে রেমির। একদিন রেমি স্ত্রী বাচ্চাদের তার কাছে রেখে কোথায় যেন বেরিয়ে গেল। রেমি তখন নিজের অ্যান্টিক স্টুডিওতে বসে সময় কাটাচ্ছে। বাচ্চারা একা থাকলে যে একগাদা দুষ্টুমি করবে সেটা বলাই বাহুল্য। এইবারেও সেটার ব্যতিক্রম হলো না। মেয়ের মুখ পরিষ্কার করতে গিয়ে তাড়াহুড়োর মাথায় ভুলে স্টুডিও শপের ট্যাপ চালু রেখেই ভুলে গেল। আর এই কারণে পরের দিন সকালে উঠে যা দেখলো তাতে তার আত্মা প্রায় শরীর থেকে বেরিয়ে আসার উপক্রম। পুরো স্টুডিও জলের নিচে, পুরোনো পেন্টিংগুলো যেন মৎস্য কন্যাদের মতো ভাসছে। আর রেমি সেগুলো উদ্ধার করতে গিয়ে আবার টের পেল সেই অদ্ভুত অনুভূতি আবার ফিরে এসছে, তবে আরো জোরালো ভাবে। ঠিক যেন মাটির নিচে কেউ তাকে আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে। তবে এইবার সে আর নিজেকে আটকে রাখতে পারল না। মুহূর্তের মধ্যে সে দেখতে পেল একটা অজানা জগতের পুকুরে ভাসতে। কিন্তু এই পুকুর তার চেনা পৃথিবীর মতো নয়। এইখানকার আকাশে একটা নয় বরং তিনটে সূর্য। চারপাশে অদ্ভুত সব মানুষ ঘুরে বেড়াচ্ছে। তাদের পোশাক আর আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন অন্য কোনো যুগের বাসিন্দা। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে আবার নিজস্ব পৃথিবীতে ফিরে এলো। রেমির মাথায় এখন প্রচুর প্রশ্ন। কি ঘটে চলেছে তার সাথে কিছুই বুঝতে পারছে না। কে বিশ্বাস করবে তার এই আজগুবি কথা? রেমি তার স্ত্রীকে সব বলতে গেলে সে যেন অন্য ধরনের চমক নিয়ে অপেক্ষা করছিল। ঠান্ডা গলায় জানালো সে রেমিকে ছেড়ে চলে যেতে চায়, কারণ সে এখন তার বস অ্যান্টনির প্রেমে পড়েছে এবং তাকে বাড়িতেও এনেছে। রেমি তো স্তব্ধ। সে যেন এই কথাগুলোতে ভেঙে পড়েছে, কিন্তু প্রতিবাদ করার শক্তি খুঁজে পায় না। বরং সে তার স্ত্রী আর অ্যান্টনিকে বলে যে কিছুদিনের মধ্যেই সে এই ঘর ছেড়ে চলে যাবে। পরে রেমি যখন এই কথা তার বাড়িতে জানাতে যায় তখন কেউ তার কথায় কিন্তু গুরুত্ব দেয় না। বিধ্বস্ত মনে সে রান্নাঘরে গেল কফি বানাতে, কিন্তু ওইখানে গিয়েও স্বস্তি নেই। আচমকা বিড়ালটা হঠাৎ একদম স্থির হয়ে গেল। নড়াচড়া তো দূরের কথা, যেন পাথরের মূর্তি হয়ে গেছে। রেমি এটা দেখে ভয় পেয়ে যায়। এদিকে আবার চারপাশে সবকিছু থেমে যেতে শুরু করলো, যেন সময় থেমে যাচ্ছে বা স্লো মোশনে চলছে। আর পর মুহূর্তে সে আবার ওই অদ্ভুত জগতে প্রবেশ করলো। তবে এইবার সে কোনো পুকুরে নয়, বরং একটা জঙ্গলে। সামনে একদল মুখোশধারী মানুষ, যারা তাকে দেখে এমন ভাবে তাকিয়ে আছে যেন সে তাদের রাতের খাবার হতে চলেছে। তাই প্রাণ বাঁচাতে ছুটে গুহার ভিতরে ঢুকলো, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। গুহার অন্ধকার থেকে কিছু একটা বেরিয়ে এসে তাকে কামড় বসিয়ে দিল। তারপর সে আবার নিজের বাড়ির রান্নাঘরে ফিরে আসে, যেটা এখন একটা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। কিন্তু ওইদিকে এবার সত্যি সত্যি কামড়ের দাগটা আবার আছে। বাড়ির লোকজন রেমির কথায় বিশ্বাস করলো না, বরং মনে করতে লাগলো সে হয়তো পাগল হয়ে যাচ্ছে। এমনকি যখন সে চিকিৎসকের কাছে গেল, ডাক্তারও তার কথায় বিশ্বাস করতে নারাজ। রেমি বুঝতে পারে যা কিছু ঘটছে তা নিছক কোনো মানসিক ভ্রম নয়। সে সত্যিকারে দুটো ভিন্ন জগতের মাঝে আটকে পড়েছে, একটা পরিচিত বাস্তব আর একটা
রহস্যময় বিপজ্জনক দুনিয়া। পরদিন সকালে রেমি ক্লান্ত দেহ আর অস্থির মন নিয়ে অফিসে গেল। তার অ্যান্টিক ব্যবসা আজ যেন এক বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে। ব্যাংকের লোকজন, ক্রেতা এবং পাওনাদারদের একটাই দাবি, তাদের পাওনা শোধ করতে হবে। রেমি পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল, ঠিক তখনই আবার সেই অদ্ভুত অনুভূতি। চারপাশ যেন থমকে গেল, বাতাস জমে সময় থেমে গেল। সে সবাইকে বলার চেষ্টা করছে তার সাথে কি হচ্ছে, কিন্তু সবাই পাথর। মুহূর্তের মধ্যে সে আবারও প্রবেশ করলো সেই রহস্যময় প্যারালাল ইউনিভার্সে। তবে এইবার দৃশ্যটা একটু ভিন্ন। চারপাশে ভীত সন্ত্রস্ত মুখগুলোর বদলে এইবার একদল মানুষ তাকে স্বাগত জানাচ্ছে। তাদের চোখে আশার আলো, যেন সবাই তার জন্যই অপেক্ষা করছিল। তারা ইশারা করে তাকে কিছু বোঝানোর চেষ্টা করলো। রেমি বুঝতে পারে তাকে উঠতে বলা হচ্ছে। রেমি প্রথমে অবাক হলেও সাহস করে লাফ দিল, কিন্তু সঙ্গে সঙ্গে ধপ করে মাটিতে আছাড়। আসলে মুহূর্তের জন্য রেমি হয়তো নিজেকে পাখি ভেবে নিয়েছিল। এরপর তাদের নেতা তার সামনে একটা অদ্ভুত লালচে ফল তুলে ধরল। রেমি ইতস্তত করছিল, কিন্তু তারা সেটাকে জোর করে খাইয়ে দিল। জোর যার মুলুক তার। আর ফলটা দিতেই তার মস্তিষ্কে বিস্ফোরণ ঘটল, আর অদ্ভুতভাবে সে তাদের কথা এরপর বুঝতে শুরু করে। সে বুঝতে পারল এই প্যারালাল জগতের নাম বেগাবেনি, যেটা এক প্রকার মধ্যযুগীয় বাস্তবতার মতো, যেখানে বেগামেনিয়া নামের এক জাতি বসবাস করে। কিন্তু তারা বিশৃঙ্খল, কারণ তাদের দেশ দখল করে রেখেছে এক নৃশংস স্বৈরাশাসক জোটান। তাদের বিশ্বাস মেলিৎসা নামের এক কাঠে জিনিসে লেখা ভবিষ্যৎবাণী অনুযায়ী রেমি সেই বহু প্রতীক্ষিত ত্রাণকর্তা বা মাসিহা, যে একদিন তাদেরকে এসে মুক্ত করবে। রেমি তো এইসব শুনে হতভম্ব। কিভাবে একজন অ্যান্টিক পুনঃসংস্থানকারী হয়ে উঠবে এক বিপ্লবের নেতা? তার নিজের জীবন নিয়ে যেখানে সে দিশেহারা, সেখানে অন্যদের ভাগ্যের দায়িত্ব সে কেমন করে নেবে? সে প্রাণপণে ফিরে যেতে চাইল তার স্বাভাবিক জীবনে, কিন্তু বেগামেনিয়ানরা তাকে সহজে ছাড়তে রাজি নয়। তারা তাকে উল্টো করে ঝুলিয়ে ভয় দেখানোর পরেও রেমি তাদের কথায় মানতে রাজি না হলে তারা তাকে একটা কক্ষে বন্দী করল, যাতে সে জোটানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা করতে পারে। রেমি হতাশ হয়ে পড়ল। তবে সে লক্ষ্য করে এক কোণে রাখা একটা তরমুজ। কৌতূহলী হয়ে সেটা হাতে নিতেই আবার তার দুনিয়ায় সে ফিরে আসে। তবে এইবার সে অবাক হলো না, কারণ এখন রেমি জানে এর পিছনের মূল রহস্য কি। এই ঘটনার পর রেমি বুঝতে পারল যে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। তার সামনে এখন দুটো পথ, হয় সে সত্যি এই জাতির ত্রাণকর্তা হয়ে উঠবে, নয়তো নিজের জীবন নিয়ন্ত্রণের সুযোগ হারাবে চিরতরে। সে বুঝতে পারে তার সামনে আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে ইতিহাসের বই পড়ে মধ্যযুগীয় যুদ্ধ কৌশল বোঝার চেষ্টা করলো। এমনকি তার নিজের শরীরের যত্ন নিতেও শুরু করলো, কারণ এইবার তাকে শুধু নিজের জন্য নয়, বরং জোটান এবং তার সৈন্যকেও পরাস্ত করতে হবে। তবে এইখানে একটা ব্যাপার আছে, ওই দুনিয়ায় যাওয়া অতটা সহজ নয়, কারণ যতক্ষণ না তারা মেলিৎসা নিয়ে তাকে স্মরণ করছে ততক্ষণ সে ওই জগতে যেতে পারবে না। আর এই জগতে ফিরে আসার একটাই মাধ্যম, যে এই জগতের কাউকে তার কথা মনে করতে হবে, অর্থাৎ রেমিকে স্মরণ করতে হবে। তাহলেই এই যাত্রা আর ফিরে আসাটা সম্ভব হবে। তো রেমি আবার তাদের দুনিয়ায় ফিরে গেল। তবে এইবার তারা তাকে এক পুরনো রাজকীয় তরোয়াল তুলে দিয়ে অভিবাদন জানিয়ে জোটানকে বিনাশ করার পরিকল্পনা সম্বন্ধে জানতে লাগলো। রেমি তাদের জানায় যে জোটানের হাত থেকে তারা যদি মুক্তি চায় তবে তাদের স্থান বদলাতে হবে। কিন্তু বেগামেনিয়ান জাতি কুসংস্কারে আবদ্ধ। তাদের বিশ্বাস যদি তারা গ্রাম ছেড়ে অন্য কোথাও যায় তবে আকাশ থেকে বজ্র নেমে এসে তাদের শেষ করে দেবে। রেমি অবশ্য তাদের ভুল প্রমাণ করতে নিজেই গ্রাম ছেড়ে বেরিয়ে গেল। বজ্রপাত তো হলোই না এবং প্রকৃতি রয়ে গেল যেমনকার তেমন। অবশেষে বাকিরাও তাকে অনুসরণ করলে তাদের ভীতি উধাও হতে লাগলো। কিন্তু তখনই পথে এলো বাধা। দুজন জোটান সৈন্য তাদের পথ আটকে ফিরে যেতে বলল। তখনই রেমির বুকের ভিতরে আতঙ্কের ঢেউ ওঠে, কিন্তু এইবার সে পালায় না। সে এক সৈন্যকে হত্যা করতেই বাকিরা একযোগে চিৎকার করে রেমিকে তাদের নেতা হিসেবে স্বীকার করলো। এই বিজয়ের পর রেমি আবার নিজের জগতে ফিরে আসে। সে লাইব্রেরিতে গিয়ে আবার যুদ্ধ কৌশল নিয়ে পড়াশোনা করতে শুরু করলো। সে বুঝতে পারছিল শুধু আত্মবিশ্বাস বা কুসংস্কার ভাঙলেই হবে না, বরং যুদ্ধ জিততে হলে বাস্তবিক জ্ঞানও থাকতে হবে। কিন্তু বিপদ আসতে দেরি করলো না। বেগামেনিয়ানরা এক সৈন্যকে হত্যা করার ফলে এইবার জোটান তাদের গ্রামে সরাসরি আক্রমণ শুরু করলো। রেমি যুদ্ধের কৌশলের বই হাতে নিয়ে ফিরে যায় বেগামেনিয়ানদের জগতে। তবে এইবার সে শুধুমাত্র তাদের আশা নয়, তাদের সাহস জাগিয়ে তুলতে লাগলো এবং তাদের অনুপ্রাণিত করতে লাগলো। কিন্তু হঠাৎ এক রাতে সে শুনতে পেল ছেলে তাকে ডাকছে, তাই জন্য তাকে আবার নিজের জগতে ফিরে আসতে হয়। তবে নিয়তি যেন তাকে সহজে ছাড়তে চাইছিল না। শুয়ে থাকার সময় হঠাৎ করে সে আবার অন্য জগতে পৌঁছে যায়, আর সেইখানে দেখে জোটানদের সৈন্যরা বেগামেনিয়ানদের উপর আক্রমণ করেছে। কিন্তু রেমি এই মুহূর্তের জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে কোনো মতে নিজেকে সামলে তাদের একটা উঁচু পাহাড়ের দিকে নিয়ে যায়। সেখানে এক কৌশল সাজালো
আর সেই অনুযায়ী পরের দিন সকালে সে জোটান সৈন্যদের সামনে গিয়ে তাদের বিদ্রুপ করে রাগিয়ে তুললে তারা ফাঁদে পড়ে জোটানের সৈন্যরাও তাকে আক্রমণ করতে ছুটে আসে। আর রেমি তখনই একটা কাঠের গুঁড়ির মধ্যে লুকিয়ে পড়লে তাদের সব তীর রেমিকে মারতেই শেষ হয়ে যায়। সেই মুহূর্তে বেগামেনিয়ানরা পাল্টা আক্রমণ চালিয়ে তাদের শেষ করে দেয় এবং এর ফলে রেমি বিজয় হয়। এরপর সবাই তার সামনে মাথা নত করলো। এইবার সে এখন শুধু নেতা নয়, সে একজন রাজা। রেমি যেন এইখানে এক নতুন জীবন খুঁজে পেয়েছে। তার পাশে অনেক নারী, সবাই তার হাতের পুতুল, সে যা বলবে তাই করবে। যে রেমি একসময় নিজের দোষ না থাকা সত্ত্বেও সবার কাছে ক্ষমা চাইতো, সে এখন একটা উপজাতির রাজা। কিন্তু ক্ষমতা চিরকাল একরকম থাকে না, কারণ যে মানুষগুলো এতদিন থেকে প্রশ্ন ছাড়াই অনুসরণ করছিল তাদের মধ্যে অনেকেই এইবার সময়ের সাথে প্রতিবাদ করতে শুরু করলো। তাদের মধ্যে বিভক্তি দেখা দিল, কেউ তাকে রাজা হিসেবে মানতে চাইল না। রেমি বুঝতে পারে শক্তির অপব্যবহার করলে ক্ষমতা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, তাই সে আবার নিজের প্রাণ বাঁচাতে নিজের জগতে ফিরে আসে। সেদিন রাতেই তার বন্ধুর কাছে পুরনো স্টুডিওটা চাইল এবং আবার পেন্টিং করতে শুরু করে। সেখানে তার এক কাস্টমার মেয়ের সাথে বন্ধুত্ব হয়। যদিও তাদের আগেও দেখা হয়েছে, কিন্তু এইবার যেন সে রেমির জীবনের নতুন দিকটা বুঝতে পেরেছিল। তবে ঠিক সেই মুহূর্তে রেমি আবার সেই অন্য জগতে ছিটকে যায়। জোটান এখনো বেঁচে আছে, তবে এইবার তাকে নিজের হাতে জোটানকে হত্যা করতে হবে। সে এই কথা শুনে পালানোর চেষ্টা করলো, কিন্তু বৃথা। বেগামেনিয়ানরা তাকে এক প্রকার জোর করে জোটানদের গুহায় ফেলে দিল। রেমি প্রথমে ভয়ে জমে গেল জোটানের বিশাল চেহারা দেখে, কিন্তু অবশেষে সাহস নিয়ে জোটানের দিকে একটা বর্ষা ছুঁড়ে মারলে জোটান মারা যায়। আর এরপর যেন সব শেষ হলো। কিন্তু বেগামেনিয়ানরা রেমিকে মারতে ঘিরে ধরে, কারণ ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা যদি ত্রাণকর্তাকে হত্যা করে তাকে খেয়ে ফেলে তাহলে তার শক্তি তাদের মধ্যেও চলে আসবে। রেমি অনেক পালানোর চেষ্টা করলো, কিন্তু ধরা পড়ে গেল। তখন সেই প্রবীণ বেগামেনিয়ান, যিনি তাকে প্রথমে এই জগতে এনেছিলেন, তিনি মালিৎসা নামের সে জাদুকরী জিনিসটা আগুনে ফেলে দেয় যেন রেমি আর কখনো তার নিজের দুনিয়াতে ফিরতে না পারে। কিন্তু অন্যদিকে বাস্তব জগতে রেমি অজ্ঞান হয়ে পড়েছিল। সেই মেয়েটি তাকে হসপিটাল নিয়ে আসে। সেইখানে তার পরিবার, স্ত্রী সবাই উপস্থিত ছিল। ঠিক তখনই বেগামেনিয়ানদের মধ্যে দুজন মালিৎসাটিকে আগুন থেকে বের করে নদীতে ফেলে দিতেই রেমি তার জ্ঞান ফিরে পায়। চোখ খুলে দেখলো সে হসপিটালে শুয়ে এবং তার পরিবার তার পাশেই বসে। কিন্তু এখন রেমি এক অন্য মানুষ। সে কেবল তার স্ত্রীকে নয়, নিজেকেও নতুন ভাবে খুঁজে পেয়েছে। তার স্ত্রী অ্যান্টনির সাথে গিয়ে নিজের ভুল বুঝতে পেরে রেমির কাছে ফিরে আসতে চায়। তখন রেমি ভাবার জন্য কয়েকদিনের সময় চেয়ে নেয়। এরপর কেটে যায় 47 দিন। তাদেরকে দেখা যায় সপরিবারে বার্সেলোনায় ছুটি কাটাতে, এবং অন্য দুনিয়ায় বেগামেনিয়ানরা রেমির একটা স্ট্যাচু বানিয়েছে, কারণ রেমির জন্যই তারা জোটানের হাত থেকে মুক্তি পেয়েছিল। আর এইভাবেই রেমি এক সাধারণ মানুষ থেকে বীর যোদ্ধা হয়ে ওঠে। আসলে টু ওয়ার্ল্ডস শুধুমাত্র একটা সাধারণ অ্যাডভেঞ্চার ফিল্ম নয়, বরং পরিচয়, দায়িত্ব ও আত্ম উপলব্ধির গল্প। রেমি যে কিনা নিজের জীবন থেকে পালাতে চেয়েছিল, তখন এই জীবনের একটা অন্য অর্থ সে খুঁজে পায়, যেটা হলো তার দ্বিতীয় দুনিয়া। সিনেমাটি আপনাকে ভাবতে বাধ্য করবে যে আমরা কি সত্যি আমাদের জীবনে সন্তুষ্ট, নাকি কোথাও অন্য এক জগতে আমাদের অন্য কোনো ভাগ্য অপেক্ষা করছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। আর এমন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।